22 ও 23 ফেব্রুয়ারি 2025 কাছড়াপাড়া ফেনিক নাট্য সংস্থার 2 দিনব্যাপী নাট্যোৎসব 17টি নাটক নিয়ে চলছে। নাট্যোৎসবের ঘনঘটা নৈহাটি ঐকতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর দেখার জন্য বেশি বেশি করে লাইক করবেন, যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আচ্ছা তুই এখানে চুপ করে একটু বস, তোর জন্য আমি কিছু খাবার নিয়ে আসি। খিদে পেয়েছে না? আরে বাবা, আমি চাই রাখতে জানি যে তোকে লক্ষ্মী যে কখন আসবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা দেখ, একদম সময় লাগবে না, আমি সাইকেল নিয়ে যাবো আর আসবো। আরে বাবা, তুই তো সাইকেলে ঠিক মতো বসতেও পারিস না। দেখ, একদম সময় লাগবে না, আমি যাবো আর আসবো। কি মুশকিল বলো তো, খিদেতে কষ্ট পাচ্ছিস আবার এদিকে। দেখি তুমি কি চাই এখানে? এদিকে যাচ্ছিল ভাই, ভাবলাম এবার চোখের দেখা দেখে যে মাঠে সে কবেই চলে গেছে। ভাবটা আবার ছেলে কুচি কুচি অনাথ ছেলে মেয়ে, আমরা এক পাড়া গায়ের লোক, দায়িত্ব কর্তব্য বলে তো কথা আছে। শোনো তারকা, ছেঁচড়ার মধ্যে একটা সীমা থাকে। আমাদের বাবাকে মিথ্যে বেচলে ফেলে রেখে এখন এসেছো আমাদের সাথে পিরিত মারাতে। এই হচ্ছে তোদের একটা দোষ। এদিকে দাদা বলে ডাকবি, মিনিমাম রেসপেক্টও দিবি না। রেসপেক্ট পাওয়ার মতো কাজ করলে নিশ্চয়ই রেসপেক্ট দেবো, কিন্তু খসড়ানি করলে তাকে রেসপেক্ট কিভাবে বলো দেখি? কি করেছি তোদের পিছনে? কোন কাজটা করেছি বললি? না, তুমি কিচ্ছু করনি, তুমি তো একটা সাধু পুরুষ। পুলিশ তো তোমার কথা বাবাকে এমনি এমনি থানায় নিয়ে গেল। হোস কাজ আমি কিন্তু চাইনি এত বাড়াবাড়ি কিছু। এই থানা পুলিশ কোর্ট কাছারি কারা সবাই বদলে এসব, কিন্তু কি করবো, তোর বাপের ডেঙ্গামির জন্যই তো আসছে। শোনো তারকা, বাবাকে নিয়ে নিয়ে এমনিতেই মাথা গরম হয়ে আছে। এরপর কি বলতে কি বলবো তোমাকে, তখন থেকে ভাইটা কি ছটফট করছে। আহারে করিস নি, বাপরে নিয়ে অত টেনশন করিস, তোর বাপরে কিচ্ছু হবে না। অবশ্য যদি আমার কথা শুনি, দেখ তোরা হয়তো আমার যা নয় তাই ভাবতে পারে, কিন্তু আমি সর্বদা এই তোদের নিয়েই টেনশন করি। তাই তো নিলাম খাবার, নে নিজেও খা, আরে ভাইটারেও খা। সুতো মেরে গরুদান করতে এসেছো, কে খাবে তোমার আনাই খাবার? এই হচ্ছে তোদের ফ্যামিলির মস্ত বড় লুজ ক্যারেক্টার। ভালো কথা কিছুটাই শুনবি না, শুধু নিজেদের মর্জি মতো চলবি। কত দিন ধরে কত ভাবে বললুম তোর বাবা, বোঝালি মেয়েটা তোমার ডাবল পানা হয়েছে, আমার সব প্রদান করে দাও। বিয়েতে 5 নয়া পয়সা খরচা হবে না, উল্টে মেয়ে তোমার রাজ রানীর মতো থাকবে। তোমার মেয়ের নামে তোমার দোকানটাতে আমি একটা তোমাদের দোকানগুলো তুমি সাওয়ারটারে পার্টনার করো, একটা দিনের নোটের উপরে গড়াগড়ি করতে সারাম জানা। কত করে অনুনয় বিনয় করে রেসপেক্ট দিয়ে বলবি, তুমি আমার সৌরভ তোরের বাচ্চা, শুনলই না? আমি তোমার হাত জোর করে বলছি তারকা, তুমি তোমার আনাই খাবার নিয়ে এখান থেকে চলে যাও। আমরা তোমার পিড়িতও চাই না, তোমার খাবার খেতেও চাই না। তুমি যেটা ভালো কিছু করেছো। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে ভগবানের পীড়া থেকে বলো তো, আমার বাবা তোমার গায়ে হাত তুলেছে দুঃখিত? শূন্য কথা সাওয়ালি, শালা কোনোদিন একটা পিঁপড়ে বেড়েছে আমার মতো একটা সিংহের গায়ে হাত? তাহলে তুমি শিকার যাচ্ছ যে তুমি মিথ্যে বলেছো। এখানে দাঁড়ায় আমি শিকার যাচ্ছি যে মিথ্যা বলেছি, কিন্তু আইনের সামনে দাঁড়াতে আমি কোনো কথা বলবো না। কথা বলবে আমার এভিডেন্স। এভিডেন্স বলছি, তোর বাপ আমার মেরে হাসপাতালে পাঠিয়েছে, একেবারে সরকারি হাসপাতাল, হাতে 2-4টে সাক্ষীও আছে। এবার কি বলবি বল বল? এত বড় একটা মিথ্যা অপবাদ তো তোমার বিবেকে একটু লাগছে না? ওটা তো আমার নাই, ওটা থাকলে কি আর এই নেতা হতে পারতো? তাছাড়া স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অল ইজ ঠিক, লাভ ইজ লাইফ। বাপের সঙ্গে আমার হচ্ছে এখন লড়াই, আইনি লড়াই। তুমি আমার জায়গায় এবার কি বলবি বল? আমি তোমার হাত জোর করে বলছি তারকা,
এভাবে তুমি আমাদের আর সব করো না। ওই দোকানটাই আমাদের একমাত্র ভরসা, ওটাও যদি আমি তো চাই না দোকানটা তুলে থাকুক, তবে ওখানে নয়, আমি যেখানে চাই ঠিক সেখানে আমি খরচা করে দেবো। ওই জায়গাটা আমার লাগবে, ওটা আমার জায়গা। কিন্তু তার বাবাই তার সময় 1 নম্বরের কাণ্ডি লোক ছিল, তাই ভবিষ্যৎ ভেবে না দেখে ওই রকম একটা নজর পেলে দেবে। এখন সেটা আমার প্রয়োজন। আমার মালের লাইসেন্স দেওয়ার জন্য সরকার রেখে, লোন দেওয়ার জন্য ব্যাংক রেখে, মালের দোকান খাওয়ার জন্য এই আমি রেখে, আর এই এলাকার ছাল মানে মাল খাওয়ার জন্য রেখে। কিন্তু বাবাই রাজি না জায়গাটা আমার ফেরত দিতে। এখন আমি কী করি? এই না হলে নেতা ভোটের আগে যে জনগণের জন্য বুকটি জাড়বে। হয়ে গেছে রে ওইসব কথা শুনে শুনে আমি সব হয়ে চেষ্টাতে নতুন কিছু থাকলে বল। আচ্ছা তুই ভাব বোঝা, ওই রকম একটা মার্কেটে আমি যদি একটা মদের দোকান খুলতে পারি, বিজনেস তো বিজনেস, তার সাথে একটু মাতাল ব্যাগ, আমার হাতের মুঠটা, তার কত সময় করবো বলতো আমাদের। ওই দেখো আমি কি কারোর পায়ে ধরে বলতে গেছি মদ খেতে নাকি জোর করে? তারা যদি সেসব খেয়ে একটু আনন্দ পায়, আমি বাঙালিতে যাবো কেন বলদিন? ভালো কথা, তোর গুন্ডে দেখছি না, কোথায় সে? ওই সারটা পাবেন না কি জানো না, শালা ওর সাথে নাচতে গেছে, শালা পুরুষ মানুষ হয়ে নেচ্ছে ও। আচ্ছা আপু কেন সেখানে কি তোমার আপত্তি আছে? তাহলে ওরা শুনছে কে? তবে নাচ গান নাটক ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে ঘেঁষাঘেঁষি জড়াজড়ি কষ্টি নষ্টি করতে লীলা খেলা ওই শহরে চলে। এই গাঁয়ের মানুষ এগুলো ভালো নজরে নেয় না, বলে রাখ। শুনে নিলাম, এবার তুমি যেতে পারো। সেটা বলবো বলে এসেছিলাম, সেটা না বলে যাই কি করে বল দিদি? আর কথা বাকি আছে, বলো শুনি। তোর বাপরে তো বলে বলুনি, এবার তোরে বলি, কোনটারে বিয়ে দিয়ে দে এ আমার সাথে, আর আমার সাথে মদের দোকানের পার্টনার, সঙ্গে একটা চাকরি, তোর জন্য এক টাকার ফিস। বয়স তো করা আর থেমে থাকে না, এবার অন্তত নিজের কথা ভাব। আহারে এইটুকু একটা দুধের শিশু খিদেতে হেঁচকে তুলে তুলে মরে যায়। তুই রাখতে পারবি শুনি, নিজেরা তো মরবি, এই দুধের শিশুটাকেও মারবি না? না শুনে না, আহারে বেচারা, তোমার জন্যই না, তাহলে আমি যাই। ভাব বর্ষা ভাব, সারা ভাব, তারপর চল আমার সাথে সকালবেলা থানা, আপনি বোঝা মানা ভাব। একবার রাজি হয়ে গেলে তো তোর বলি দুজনেরই হিলে হয়ে যাবে। তার তো বাবা যদি রাজি না হয়, ঠিক পাশে থাকলে বাবার খুনতে বেশি সময় লাগবে না। ওরে রাজা করার দায়িত্ব আমার, তুই আমার একদম গুনাই করে নি। তোদের বোঝাটাও ঘাট থেকে নামলো, সাথে সাথে একটা চাকরি, তোর ব্যবসা, তখন তো কি পাই বর্ষা, কি কাপড়ে তুই কি করবে? সেই কোন সকালে কিন্তু মাথা নিয়ে চলে গেল, তারপর তো কি পেটে কিচ্ছু পড়ে না, নিচে তো দিব্যি ফুটতে মারিয়ে, এদিকে বাড়িতে কি অঘটন ঘটে গেল তার কোনো খবর আছিস? আমি কি জানতাম এমন কিছু ঘটতে পারে? দেখ লোকটি অনেক হচ্ছে তোর নাচা কথা লেখাপড়া, বা সব বন্ধ করে সংসার কাজে মন দে। দুদিন বাদে পেয়ে অন্য জায়গায় চলে যাবি, তখন কি আর? আমি কি করবো কি না করবো সেটা আমার ব্যাপার, তোকে আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, তার জন্য বাবা আছে। নে ভাই তোর জন্য খেয়ে নে। আমি একা একা সবটা? হ্যাঁ তুই একা সবটা খা। তুই খাবি, দাদা খাবে, আমি আমি খাবো, তুই খাওয়া না, তুই খাও না। কে বলেছে আমি খাইনি? আমি খেয়েছি, এটা শুধু তোর জন্য, তুই খা। ভালো লাগছে? আমার শুধু একটা ব্যাপার দেখে অবাক লাগছে যে উনি এখানে কি করছেন। কেন লোকজন কি এখন তো তোর বাড়ি সাইডে বাড়িতে আসতে নাকি? আমি যতদূর শুনলাম অন্তত লোকে বলা বলি করছিল যে ওনার জন্যই বাবাকে আজ পুলিশ তুলে নিয়ে গেছে থানা। লোকে তো অনেক কিছুই বলে, শোনা সব কি আর সত্যি হয় নাকি বিশ্বাস করা উচিত? তোমার দাদা আমি সব বুঝাই বলেছি, সময় করে শুনিনি, হ্যাঁ করে দিয়ে
এখন যা শোন ভাই, বোন এখন বড়, সবসময় তো বকাবকি করিস না, আমার ভালো লাগে না। আর তোমারে বলি শোন শোন, এখন থেকে ওই যাত্রার সাথে যেখানে সেখানে যেও না। অনেক হয়েছে তোমার ওই নাচ গান নাটক পাটক, এবারে সব বন্ধ করে দাও। এসব নিয়ে ওই গাঁয়ের লোক অনেকে অনেক কথা বলে, সেসব শুনতে আমার একদম ভালো লাগে না। ঘরে একলা একলা বোরিং শোরিং লাগলে আমারে বলবে, আমি তোমার ওই গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসবো। অন্য কারোর সাথে কোথাও যাও, সে আমি সহ্য করতে পারবো না। নিজের মুখটা কখনো আয়নায় দেখেছেন? আমার কেন? শুনুন, আমার ভালো মন্দ ভাবার জন্য এখন আমার বাবা আছে, আপনাকে ভাবতে হবে না, আপনি যেতে পারেন। তোমার করা অপমান আমি কখনো ডোন্ট মাইন্ড করি। তাছাড়া একটা কথা কি জানো তো, বিপদ আপদ কিছু বললেই তো আবার আমাকে এইসব সামাল দিতে আসতে হবে কিনা, তাই এত কথা বলছিল ভাই। তাছাড়া আমার মতো পুরুষ মানুষ তুমি যে তল্লাটে আর কোথাও পাবে না, সে আমি তোমাকে স্ট্যাম্প পেপারে রাইটিং করে দিতে পারি। সে তুমি রাইটিং না করে দিলেও সবাই জানে, কারণ তোমার মতো এমন একটা মাল স্বয়ং ভগবানও আর একটা প্যায়লা করার সাহস দেখায়। তাই তো ভাবি, সখী এলো একা একা, সকালের গেল কোথাও। নেতা হতে গেলে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না হতে হয় সেটা আমি জানি, কিন্তু তোমার মতো এমন কান কারণে লজ্জা কেউ হতে পারে সেটা না জানা ছিল। ঘন্টা ব্যাপারটা তোর বাবা জেনে যাচ্ছে মনে হচ্ছে। মাথাটা আমার আবার বেশি ঠান্ডা থাকে না। শোন ভাবি, ঝামেলাটা আমাদের, আমরা নিজেরাই সামনে নেবো। তুই কেন শুধু শুধু নিজের করে বলছিস? আমি সবটাই শুনেছি, দুঃখু কাকা আমাকে সব কিছু বলেছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তোমার তো দূর খরচ হতে পারে। আমি তো একটা কথাই অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়িতে ঢুকে দিচ্ছিস না? আরে আরে সেটাই তো আমি বুঝতে পারছি না। এটা আমাদের ঘরের ব্যাপার, তোকে মতো না করা যাবে না, তুই যা। দেখ, ভয় পেলে ভয় আরো ভয় দেখাবে। বলছি ভয় পাস না, যা হবে দেখা যাবে। ঠিক আছে, তো কাল ওরা করে তুলতে বাধ্য। আর তাছাড়া আমার সাথে একটা ভালো উকিলের কথা হয়েছে, কাল জামিন হবে। আরে দেশে কি আইন কানুন সব উঠে গেছে? পুলিশ বলে সে যা ইচ্ছে তাই করবে, ইচ্ছু হবে না দুটি হবে। আফসোস আফসোস শুধু একটাই, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো যেদিন আমি নেই। আমি যদি সে সময় থাকতে পারতাম। হ্যাঁ, মনে হচ্ছে এবার আমাকে সত্যি নাচ নাটক সব ছাড়তেই কেন? না না, কি বলতে চাইছিস তুই? তুই বাড়িতে থাকলে এই ঘটনাটা ঘটতো না। না না, কিন্তু শেষ পর্যন্ত তুমি এইভাবে ভয় পেয়ে হেরে যাবে। নিজেকে ওকে হেরে যেতে দিস না। আমি জানি তো লড়াইটা অনেক কঠিন, অনেক দুর্গন্ত চলার পর, তবু বলছি হেরে যাস না, হেরে যাস না। মনে রাখিস একজনকে না একজনকে বাজি ধরতেই হয়। ভয় নেই, বরং ওই আগামী প্রধানমন্ত্রী তুমি কি পারবে পাবেন না? ঠিক উল্টো করে বল। আমি পারবো পাবি না, আমাকে পারতেই হবে। দেখবি দেখবি পথ অনেক সহজ হয়ে গেছে রে চলার জন্য। তুমি এইভাবেই পাশে থাকবে তো? আছি, আমি এইভাবে সবসময় তোর পাশে আছি আর সারাটা জীবন থাকবো। আমি তাই দেখি ভয়ে মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে
না প্ল্যান করেছে আজ রাতের মধ্যে দুঃখী কাকাকে পিটিয়ে জমির কাগজে সই করিয়ে নেবে। মারবে? থানার মধ্যে মারবে? ওই ছাড়ার অফিসারটা না টাকার জন্য সবকিছু করতে পারে, আর তার সাথে ওই তারও জমিটা ফেরত নেওয়ার জন্য তো প্রচুর টাকা অফারও করেছে। থানার লকআপে ভাবে কাউকে আটকে টর্চার করাটা একটা ক্রাইম, তা আবার বিনা প্রমাণে নিছক সন্দেহের বসে। কাল তোরা দুঃখী কাকায় করে তুলতে বাধ্য, আর আমিও দেখে নেবো কত দম আছে অফিসারের। কে বলেছে কালোরা দুঃখী কাকাকে করে তুলবে? মানে? মানে পুলিশ রেকর্ড অনুযায়ী দুঃখী কাকাকে এখন অ্যারেস্টই করা হয়নি। ও আচ্ছা, তার মানে ওরা দুঃখী কাকাকে অ্যারেস্ট না করে বাবুদা, বাবাকে কি ওরা খুব মেরেছে? বাবা বাবা ঠিক আছে তো? বলো না বাবুদা, বাবা ওর বাবা ঠিক আছে তো? হ্যাঁ এখনো ঠিক আছে, তবে তবে কি বাবুদা? চুপ করে দেখো না, বলো না বাবাকে কি করবে? আজ রাতে যে কি কি করবে আমি জানি না রে। আমি যাব, আমি এখনই থানায় যাবো। খেপেছিস নাকি? এই রাতের রাতে একটা মেয়ে হয়ে থানায় যাবে? কেন? কেন এই যাবে? রাতের একটা মেয়ে হয়ে ও অবশ্যই যাবে থানায়, যে কোনো সময় যাবে। এই রাতে কারণ বিনা অপরাধে অন্যের কথায় ওর বাবাকে পুলিশ থানায় আটকে কেন টর্চার করছে সেটা জানার সম্পূর্ণ অধিকার ওকে ওর দেশের সংবিধান দিয়েছে। আমি তাও অযোগ্য নিয়ে যাস না, ও খুব নরম মনের, ও সব কিছু সহ্য করতে পারবে না। আমাদের আসল সমস্যাটা হচ্ছে জানিস তো, এই আমরাই এক প্রকার জোর করে ওই মেয়েদেরকে নরম বেদু সাজিয়ে ঘরের কোনায় তুলে রেখে দিই। আরে প্রবলেমটা যখন ওর, তখন ওকেই সব কিছু সামনে ফেস করতে হবে। লক্ষ্মী, আর দেরি করছি না, চল এখানে। কেউ কোথাও যাবে না, আমি কাল সকালে নিজে গিয়ে বাবাকে থানা থেকে ছাড়িয়ে আসবো। কেন? কাল সকালে কেন? আজ রাতে নয় কেন? কাল সকাল পর্যন্ত ওর বাবাকে কি অবস্থায় রাখবে? কিচ্ছু হবে না বাবা, তার তো আমার বলেছে সব ঠিক হয়ে যাবে, আর উনি পুলিশকে বলে দিয়েছে কেস তুলে নেবে। ও আচ্ছা, তার মানে তুই এতক্ষণ ওই তারকের কাছে ছিলি, যে লোকটা ইচ্ছে করে আমার বাবাকে পুলিশে মার খাওয়ালো। সব ব্যাপার তোকে নাক না গলালে চলবে। আমি যখন বলেছি আমি কাল সকালে নিজে গিয়ে বাবাকে থানা থেকে ছাড়িয়ে আসবো, তবে এই ব্যাপারে তার মাতো করি আমি মানব না। তাহলে তো সব ঠিকই আছে, হ্যাঁ আমি তাহলে যাই। আসলে দুঃখী কাকার জন্য খুব চিন্তা হচ্ছিল বলেই তোদেরকে বলতে এসেছিলাম। আমি একটা সামান্য সিভিক পুলিশ, কতটুকুই বা আমার ক্ষমতা, তার মধ্যে চেষ্টা করি যদি কোনো চেনা মানুষগুলোর উপকারে আসতে পারি। তুমি তোমার সামান্য ক্ষমতা নিয়ে যে আমাদের মতো মানুষের কথা ভেবেছো, এজন্য তোমাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না বাবা। গণেশদা, শুধু একটা কথা তোমায় বলি, ওই তারকের মতো লোকেদেরকে না একদম বিশ্বাস করো না, ওরা নিজেদের ছাড়া আর কারো কথা কখনো ভাবে না। দোকানটার উপর না রে, ওই শয়তানটার নজর পড়েছে এখন আমার মেয়েটার উপরে। দোকানটা যদি আমি কোনোভাবে দিতে পারি, কিন্তু মেয়েটাকে ওই শয়তানটার হাতে কি করে তুলে দিই, কি করে তুলে দিই? তুমি শুধু দোকানটা দিতে রাজি যাও, বাক্সটা আমি তার কাছে ঢুকিয়ে দেবো। আমি এখন আর তাকে এখন শুধুই একসাথে আমি যা চাই তা পাওয়ার জন্য যতটা ডাউনিংয়ে যেতে হয় আমি যেতে পারি। তোমার দোকান তুমি নিয়ে নাও, আমি বাবার সাথে কথা বলে দিয়েছি, শুধু লক্ষ্মীর চিন্তা তুমি মাথা থেকে সরাও। আর দুটোই চাই, কোনো উপায় নাই। কালুবাবু, আমিও যা ইচ্ছে আমি তাই করলাম, আমার যা ইচ্ছে আমি তাই করলাম। আইন শব্দ আইনের সাথে আইন চলাকালীন তাকে খাবেন। চল 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 প্লিজ স্যার। দোকানে চল, তুই যে মুদি দোকানে আনলে 2 নম্বরে বন্ধ আছিস না, সেটা প্রমাণ করতে এখন আমার 2 মিনিটও সময় লাগে। তোকে সব হাতে মারবো না, তোকে সব হাতে মার। চল বস। বাবা কি হচ্ছে বাবা? বাবা ওঠো বাবা, বাবা ওঠো বাবা, বাবা আপনি তো ভালো করে জানেন আমার বাবা এসব কাজ করেনি। এটাই কি আমাদের দেশের আইন? এটাই স্বাধীনতা, এটাই সংবিধান। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে যা খুশি তাই করবে, আর মনে হবে সাধারণ গরিব মানুষগুলো। আপনারা পুলিশের চাকরি দেওয়ার সময় কে কে শপথ দিয়েছিলেন সবগুলি আর শোনা তুমি আবার প্লিজ 7টা
বাবু কি মাল আপনি চুজ করেছেন বাইরে, একেবারে ভারী লঙ্কা, নিঃসঙ্গ জীবন তো একেবারে ওয়েরিং হয়ে যায়, আর পুরো খারাপ বুঝলেন, খেলাটা খেলতে না পারে বলবে না আমি তো আছি। আপনি যে মহিলা সম্বন্ধে কি কথা বলছেন ভেবে চিন্তে বড্ড বড় মেরেছিস না? সারা পুরো ভাবের সাথে না তোকে চলিয়ে আমি আমার ভাইলেন্সি একদম পছন্দ করি। এই যে তোমার এত ব্রিলিয়ান্ট বুদ্ধি, এই জন্যই তো তোমার আমার একটা লাইক হয়। আমি তোমার নরকে নিয়ে যেতে পারি না, আমি আমার আমার তোকে করে রাখি। সত্যি কথা বলবে বলো, পাবেন এখন কোথায়? জানি না, তবে এইটুকুনি বলতে পারি তোমার তো ভাড়া মেরেছি আর কখনো দেখতে হবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাক, সব যখন ভালো ভালো মিটে গেল, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কোথায় আছেন আপনি? এই একটা ইনভেস্টিগেশনে। কাল রাতে এত করে বোঝালাম তবু বুঝলেন না। ওই তারকের হাতে আবার ছাড়ো, ওগুলো সব পলিটিক্যাল গার্বেজ। এই বয়সে চাকরি গেলে বউ বাচ্চাকে খাওয়াবেন কি? চেয়ারটা আছে তাই তারকের মতন লোকেরা স্যার স্যার করছে, চেয়ারটা গেলে আপনাকে পাক্কাও দেবেন না মানে স্যার, দেখুন ওখানে যে আপনি এখন কি করছেন তার ভিডিও ফুটেজ আমার কাছে অলরেডি জমা পড়ে গেছে। শুধু তাই নয়, আপনার এগেনস্টে সাহেবের কাছে কমপ্লেনে জমা পড়ে গেছে। গতকাল যে আপনি উইদাউট অফ এনি প্রুফ দুঃখীরামকে থানায় এনে টর্চার করেছেন তার ভিডিও ফুটেজ উইথ হসপিটাল রিপোর্ট কোনো খবর না নিয়ে তারকের কথায় নাচতে নাচতে চলে গেছে। দুঃখীরামের দোকানে এক পিস মদের বোতল আপনি পাবেন না। আপনার কি মনে হয় তারক একাই পয়সা পলিটিক্স জানে? আপনাকে বলেছিলাম যেটি শিক্ষিত ওর পেছনে লাগতে যাবেন না, এখন সামলান নিজের পেছন। তাড়াতাড়ি আসুন, 1 ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে এসপি সাহেবের অফিসে রিপোর্ট করতে হবে। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার আসছি, স্যার আসছি। চাকরিটা মনে হয় হয়ে গেল। তাহলে কি আপনি পেয়ে গেল, তাহলে আর কিসের টেনশন? স্যার, স্যার আমি ওকে বকে দিয়েছি স্যার, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি তাকে ওদের আর কোনো ক্ষতি হতে দেবো না। আপনি শুধু সেটা এমনিতেও তো পারবেন না, আপনি তাড়াতাড়ি যান। এসপি সাহেব কিন্তু খুব কড়া, আরে আপনার মতো ঘুষ করে না। তুই এখন কোথায় ছিলি রে বাবা? এদিকে আমরা তো ভয় পেয়ে গেছি। আসলে একটা মানুষের খুব খুঁজলি হয়েছে, আর তার জন্য একটু বিটেক্সের অ্যারেঞ্জ করতে গিয়েছি। এখন আপনার কি হবে বাবু? তুই আমার সাথে পাঙ্গা নিলি, কাজটা তুই ঠিক করলি না বাবা। কে যে ঠিক আর কে যে ভুল সেটা সময় বলবে। শুধু এটুকু জেনে রাখো যে রাজনৈতিক বলে বলিয়ান হয়ে তোমরা এই সাধারণ মানুষকে লুটছো। সেই রাজনৈতিক দলের মাথারাও জেনে গেছে যে এই সাধারণ মানুষরা তারা আসলে তাই তারা আবার এখন থেকে তোমার পেছনে দাঁড়াবে। আমার সাধনা মিটিল আশা না ফুল। আরে শালা কি হয়েছে কি? কখন তোরা শালা ওখানে কি করতেছিস? হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসতেছি। ভাবে তুই কিন্তু চোখ নামিয়ে কথা বলবি না। যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি বেআইনি মতো আখার দোকানে দোকান দিয়েছিলে, সেই মিথ্যের আশ্রয় নিয়ে সেই মত তোমার ওটাও নেই চালান করে দিয়েছে। আর তার সাথে তোমার ওই বেআইনি ভাটি খেলা করেছে, ওটাও আমাদের পাঠিয়ে দিয়েছে। যাও তোমার জন্য বসে আছে। ও হ্যাঁ, যাওয়ার একটা খুঁজে পাওয়া করে যাবেন না না আরে দাঁড়া, পুলিশ তোমায় পেলে সোজা কথা, কোনো উকিলও যাবেন করতে পারবে না। আর এদিকে এই পাবলিক যা খেপে আছে, ধরতে পারলে করে পেটিয়ে শ্মশান বাঁচতে পারে। সুতরাং কয়েক বছরের জন্য গ্রাম ছেড়ে পার্মানেন্ট আয়
বুদ্ধিমানের কাজ। চিন্তা করো না, আমি আবার ফিরে আসবো। পাখি গানটায় তখন ও বাপ, বাপ, বাপরে, তুমি তুমি কি আমার জন্মের ছেলে? হ্যাঁ, তুমি তুমি যেভাবে আমাদের আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে যাচ্ছ, আমি আমি কি বলে তোমায় ধন্যবাদ দেবো বাবা? কি বলে ধন্যবাদ? না কাকা, কি বলে ধন্যবাদ? ধন্যবাদ যদি দিতেই হয় তবে তা দিতে হবে পবনকে। কাকা, পবন, পবন, আরে এই পবন, আরে এখনো লুকিয়ে আছিস? আয় বেরিয়ে আয়। কাল রাত থেকে ওইভাবে চাকরির তোয়াক্কা না করে সাহসিকতার সঙ্গে শুধুমাত্র সত্যকে প্রতিষ্ঠা করতেই পুলিশ সব প্রকৃতির ভিডিও করেছে। শুধু তাই নয়, তারক আর বর্মন যাকে নিয়ে কি করার প্ল্যান করছে তার সবকিছু জেনে কাল সন্ধ্যা ধরে আমার সাথে থেকে, তাই বলছি পবন না থাকলে আমি আপনাদের মাথাতে পারতাম না। কাকা, তোমাদের তো তাহলে আর কোনো টেনশন নেই, তোমাদের দোকান আর তোমাদের থেকে কেউ নিতে পারবে না। তাহলে চলো, এখন তুমি মুখ খুলিয়ে দোকান খুলতে পারবে। আমিন্দা, আসি গো, আমি যাব, আমি আমার দোকানে যাব, আমার আমার আমি দোকানে যেতে পারবো। হ্যাঁ, আমার দোকানে যাব। আমার শরীর ঠিক নেই, পরে যাবো। আমার শরীরে কোনো ব্যথা নেই রে মা, আমি সম্পূর্ণ সুস্থ। আমি যাব, আমি আমার দোকানে যাব। হ্যাঁ, আমার আমি তোমার নিয়ে যাই। হ্যাঁ, চলো। হ্যাঁ, ভাই, তুই কার সাথে এলি? একা একা ওখানে চুপ করে দাঁড়া, নাহলে পড়ে যাবি। আমি দাঁড়াও। এতটা পথ যখন ওই একাই আসতে পেরেছে, বাকিটাও পারবে। আমি বলছিও পারবে, তোকে পারতেই হবে। এখন থেকে তো একাই চলতে হবে পথ। আমি বলছি তুই পারবি, আমি বলছি তুই পারবি, তোকে পারতেই হবে। আমি বলছি আয় এগিয়ে আয়, কার্তিক আয়। আমরা দেখলাম মানে লক্ষ্মীকান্তপুর লাগে, এখানে জয়নগরের পরের স্টেশন মথুরাপুর। মথুরাপুর থেকে ওদের ওখানে যেতে ট্রেকারে লাগে কম করে 1 ঘন্টা এরকম একটা ইন্টেরিয়ার জায়গায় নাটক করে। আর ওদের সমস্তটা দেখাশোনা করে গুঞ্জন গাঙ্গুলি, বেলঘড়িয়ার ছেলে। ও ওখানে থেকে ওদেরকে দিয়ে কাজটা করায়। আর সব থেকে বড় কথা, এটা খুব দুঃখের ঘটনা, আমার ওইটা খুব খারাপ লাগে। আমার খুব প্রিয় মানে আমার ছোটো ভাই মতো ছিল মধু, মানে এই দলের যে কর্ণধার। আমি ওদের বাড়িতে গেছি, ওদের অনুষ্ঠানে নাটক করেছি। খুব ভালো ছেলে ছিল, নাটক অন্তপ্রাণ। এই দলের সবটা ছিল মধু। করোনার সময় মধু আমাদের ছেড়ে চলে যায়, মানে একটা তরতাজা ছেলে, নাটকের ছেলে, করোনার সময় শেষ হলো। তারপরে ওরা বসে গেছিল দলটা, আর গুঞ্জন গিয়ে আবার দলটাকে চালু করেছে। গুঞ্জনকে আমার অসংখ্য অভিনন্দন যে ওদেরকে আবার নাটকে নামিয়েছে এবং ওরা এত সুন্দর একটা প্রযোজনা করছে। আমার তরফ থেকে এবং ফিনিকের তরফ থেকে রাধাকান্তপুর স্বপ্ন দিশারিকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। তোমরা ভাই নাটক চালিয়ে যাও, আমরা তো আমাদের সঙ্গে আছি। তার কিছুদিন বাদে সব থেকে প্যাথেটিক ব্যাপার, তার কিছুদিন বাদে মধুর বউ মারা যায়। আর এই মেয়ে, মধুর মেয়ে আমার খুব ভালো অভিনয় করে। আমাদের উৎসবে যখন আমরা ইয়েতে করতাম তখন তাকে করতাম, ছিল অসাধারণ অভিনয় করেছিল। এখন নাটকে আছে, আশীর্বাদ করুন ওকে, ও যেন আরো বড় হয়, আর ভালো খুব ভালো। আমি
বিশেষ কিছু বলবো না, আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। মানে মধুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমরা ওদেরকে স্মারক উত্তরীয় পড়াবো। আমি স্মারক দেওয়ার জন্য ডেকে নিচ্ছি গরিমা নাট্যায়নের প্রবীণ দাসকে ডেকে নিচ্ছি ওদেরকে স্মারক উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর জন্য। ওদেরকে আশীর্বাদ করুন আপনারা সবাই, ওরা যেন আরও ভালো নাটক করে, আরও এগিয়ে চলুন। মধুর স্বপ্ন সফল হোক। ওরা নাটক করলে মধু বেঁচে থাকবে, মধুর স্বপ্ন সফল হবে। আশা করি কবে এদিকে একটু এসে কেড়ে নি তুই বিপ্লব নিবি তো? হ্যাঁ, বিপ্লব হচ্ছে মধুর সারা, তাই তো? ওই এখন দেখাশুনো করে দরকার। শালকটা মেয়ে হাতে, মধুর মেয়ে হাতে, তিস্তা হাতে। আমার খুব ভালো লাগছে ওদেরকে নিয়ে এসে আমি এখানে নাটক করাতে পেরেছি। সামনের বছর পারিনি, নিয়ে আসতে পেরেছি, ভালো লাগছে। অসাধারণ মুহূর্ত। আমরাও ওদেরকে এখানে নাটক করাতে পেরে ফিনিক গর্বিত ওদেরকে এখানে নিয়ে এসে আমি নাটক করাতে পেরেছি। এবার আমি ওদেরকে মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওরা নিজেদের পরিচয় দিই। নমস্কার। দাদা তো সবই বলে দিয়েছে, আমরা আলাদা করে কিছু বলার নেই। তবে দিদিভাইয়ের অকাল প্রয়াণে আমার খুবই শোকাহত। দিদিভাইয়ের নাটক দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আমাদের ৮০০তলা থেকে এনাদের অনেক ছোট থেকে নাটক দেখি, ওনাদের থেকে আমরা আপ্রাণিত, নাটকে আসা। তো কিছু বলার নেই। তো আমাদের শিল্পীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমি হচ্ছি বিপ্রদাস সাঁপুই, কেশব হালদার। নমস্কার, আমি মৃণাল হালদার। কৃষ্ণ চ্যাটার্জি। নমস্কার, আমি দিশা কয়াল। নমস্কার, আমি সত্যজিৎ হালদার। নমস্কার, আমি তন্ময় মণ্ডল। নমস্কার, আমি প্রসেনজিৎ হালদার। নমস্কার, আমি রাকেশ হালদার। মেয়েটাও ভালো ফুটিয়েছে, বাচ্চাটাও ভালো ফুটিয়েছে, তুমিও ভালো ফুটিয়েছো। তোমার ওই চরিত্র না থাকলে নাটক এত জমতো না। সবাইকে ধন্যবাদ। যাও, তোমরা রেডি হও যাওয়ার জন্যে। ওদেরকে আরেকবার হাত তালি দিন, ওরা ওদের জন্য হাত তালি দিয়ে ছোট করা যায় না, যা অভিনয় করলো। একদম। আজকে কাঁচরাপাড়া ফেনিকের যে নাট্য উৎসব একটা চলছে নৈহাটি ঐক্যতান মঞ্চে, আজ 22শে ফেব্রুয়ারি 2025। আপনারা মথুরাপুর থেকে এসেছেন এখানে নাটক মঞ্চস্থ করতে। আজকের অনুভূতিটা একটু বলবেন। নমস্কার, আমরা রাধাকান্তপুর সপ্তদেশের পক্ষ থেকে এখানে ফেনিকের কাঁচরাপাড়ার আমন্ত্রণে এসেছি। তাই মিলন উৎসবে সারাদিনব্যাপী 2 দিনব্যাপী নাট্য উৎসবে খুবই ভালো লাগলো। এবং ফেনিকের এই যে প্রয়াস, আমার মনে হয় এই প্রথম যে সারাদিনব্যাপী 2 দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত যে নাটক, আমার মনে হয় আমি এই প্রথম দেখেছি। এইরকম একটা আয়োজন খুব ভালো লাগলো। এখানে এসে তো আমার খুবই অনুপ্রাণিত। হলের পরিবেশ এবং মানুষজন খুবই ভালো। বলছি যে এই নাটক কত রাত করেছেন এই নাটকটা? এটা আমাদের 40তম অভিনয়। আচ্ছা, এটা কি রাজ্যের বাইরেও হয়েছে নাটক? না, রাজ্যের বাইরে হয়নি, জেলার বাইরে হয়েছে। জেলার বাইরে মুর্শিদাবাদ গেছি, রায়গঞ্জ গেছি, এটা কলকাতার রামগড় বিভাগ নাট্য একাডেমির আমন্ত্রণে করেছি। আপনার নামটা বলেন। আমার নাম বিপ্রদাস সাঁপুই। কোন নাট্যদল? রাধাকান্তপুর স্বপ্নদেশে। রাধাকান্তপুর স্বপ্ন দিশারি। আজকের যে নাটক, কি নাটক ছিল ওটা? আজকের নাটক ছিল একাকী বিজনে। একাকী রচনা ও নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি। আবহ ছিলেন নিরময় চক্রবর্তী, আবহ লক্ষ্মীবনে ছিল তিস্তা চ্যাটার্জি, আলো ছিল রাকেশ হালদার, আর কোরিওগ্রাফি ছিল সত্যজিৎ হালদার। বলছি কী বলবেন আজকে নাটকে কতটা উপলব্ধি করলেন? আমরা এরকম আগে ওইখানে এসেছিলাম অন্য একটা নাট্য দলের আহ্বানে,
সেটাও ভালো হয়েছে, কিন্তু তার থেকে এটা অনেক অনেক ভালো হয়েছে। আমি তন্ময় মণ্ডল, আমি দলের নতুন। তো মধুদা চলে যাওয়ার পরে আবার নতুন করে এই দলটা তৈরি হয়েছে। আমরা সুন্দরবনের অনেক প্রত্যন্ত জায়গা থেকে এসেছি। আমরা রায়দিঘি থানা, আমাদের গ্রামটার নাম রাধাকান্তপুর, আমাদের দলের নাম স্বপ্ন দিশারি। এখানে এসে খুব ভালো লাগছে। ভালো লাগলো। এই যে কী বল, আপনার নামটা কী বলবেন? আমার নাম তন্ময় মণ্ডল। তন্ময় মণ্ডল। কী বলবেন আজকে আর সিভিক পুলিশের অভিনয় করছেন? আমি এই নাটকটাতে একাকী বিজনের নাটকটাতে আমি পবনের চরিত্রে অভিনয় করেছি, তার পাশাপাশি আলোটাও করেছি। তো এই নাটকে আলো অভিনয়ে মিলিয়ে আমার মানে যে মজাটা আসে একসঙ্গে, যে অভিনয়ে লাইট করার মজাটা খুব অসাধারণ লাগে আমার। কী নাম? আমার নাম রাকেশ হালদার। রাকেশ হালদার, বলো কী বলবেন? আমার নাম প্রসেনজিৎ হালদার। আগেও একবার এসেছিলাম, এখানে দর্শক ভালো। আগেও নাটক করেছি এখানে? এখানে এসেছিলাম, এখানে নাটক করে খুব উৎসাহী। ফেনিক, কাঁচরাপাড়া ফেনিকের আতিথেয়তা বা তার সরঞ্জাম বা তার মেশিনারি সবই ঠিক আছে? হ্যাঁ, সবই আতিথেয়তা তো আর বলবেন না। কী নাম? প্রসেনজিৎ হালদার। পুলিশের অভিনয় করছিলেন, খুব পেটাপেটি করছিলেন। হ্যাঁ, বুঝতেই পারছেন, অভিনয় করে এখনো পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করার মানে করতে পারিনি। আমার খুব ভালো লেগেছে এখানকার মানুষের যে আতিথেয়তা বা আমাদের যে পরিচালনা যে করেছে সুন্দরভাবে, এর জন্য আমরা স্বপ্নদিশারির পক্ষ থেকে অত্যন্তভাবে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর একটা কথা আমার দিক দিয়ে কী বলুন তো, আমরা হচ্ছে আমাদের অভিনয়টা ছিল নেগেটিভ, পুলিশ অফিসার, কিন্তু যেমন অভিনয় করা তেমন না, সেই জন্য একটু আলাদা তো আমাদের স্বাভাবিক ইয়ের থেকে, চরিত্র থেকে। সে খুব ভালোই লেগেছে, অভিনয় করতেও খুব ভালো লেগেছে। আর সর্বোপরি আমি ফিনিক কাঁচরাপাড়া যে নাটক সংস্থার দল, তাকে আমি শুভেচ্ছা জানাই বা আমাদের স্বপ্নদিশারির পক্ষ থেকে তাকে ভালোবাসা জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। নাম আপনার? আমার নাম কেশব হালদার। আর বুঝতেই পারছেন অভিনয়টা ঠিক আছে, সব মিলিয়ে সব কিছু ভালো। হ্যাঁ, সব দিক দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আমরাও খুব স্যাটিসফাইড হয়েছে নাটকটা করে, মঞ্চস্থ করে। শুভেচ্ছা রইল আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। মহন্ত দাশগুপ্তর খবর দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বলছি, কাঁচরাপাড়া ফেনিকের যে নাট্য উৎসবই বলতে পারেন, একদিনের জন্য চলছে, দুই দিন ব্যাপী যে নাট্য উৎসব, তার নৈহাটি ঐক্যতানে মঞ্চস্থ হচ্ছে বিভিন্ন নাট্যদলের মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে আগত নাট্যদলগুলির মাধ্যমে। তা আপনার এই কাঁচরাপাড়া ফেনিকে একটু উপলব্ধি করেন যে কীভাবে এটা সার্থক হলো, কতটা? উপলব্ধির বিষয় না, এটা কাঁচরাপাড়া ফেনিকই তো অর্গানাইজ করেছে এই নাট্য উৎসবটা। সারাদিন ধরে, মোট দুদিন ধরে 17টা নাটক মঞ্চস্থ হবে, 17টা নাটক মঞ্চস্থ হবে। এবং আজকে তার মধ্যে 8ম নাটক এখন শুরু হয়েছে। প্রত্যেকটা নাটক দর্শক উপভোগ করছে। ও আগামীকাল চলবে? আগামীকালও হবে প্রত্যেকটা নাটক। কি বলছেন? দর্শক উপভোগ করছে, প্রত্যেকটা নাটক খুব ভালো হচ্ছে। এবং ফিনিক এই উৎসব প্রত্যেক বছর করে, মিলন সাংস্কৃতিক উৎসব। এই বছরের উৎসবটা ফিনিকের অভিনেত্রী, পরিচালক ছিলেন, সংগঠক ছিলেন কামিনী মুখার্জি প্রয়াত হয়েছেন গত 18ই ডিসেম্বর। তার স্মরণে, কামিনী মুখার্জির স্মরণে এবার আমাদের নাট্য উৎসব। এই নাট্য উৎসবে মোট, আবার বলছি, 17টা নাটক মঞ্চস্থ হবে। প্রত্যেকটা নাটক খুব ভালো। আপনারা যারা আজকে আসেননি, আজকে 8টা নাটক হয়ে গেছে, কালকে আরও 9টা নাটক হবে। আপনারা আসুন, নাটক দেখুন, আমাদের এই নাট্য উৎসবকে সার্থক করে তুলুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কত নম্বর নাটক হলো? আজকে কত? 7ম, 8ম? 8ম নাটক শুরু হয়েছে, এটা 7ম ছিল। 7ম শেষ হয়েছে, 8ম শুরু হয়েছে, শেষ হয়ে যাবে 8ম। 7ম নাটকের নাম ছিল কি? একাকী বিজনে। একাকী বিজনে। ও, একাকী বিজয়। আচ্ছা, এই আমরা স্বপ্নদিশারি প্রযোজনা, অসাধারণ প্রযোজনা করেছে ওরা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কনক মুখার্জি। আমি কাঁচরাপাড়া ফিনিকের একজন সংগঠক এবং অভিনেতা ও পরিচালক। ওকেও জিজ্ঞেস করে নেবো, তোমরা তো একটু আগে অভিনয় করলে, 7ম নাটক মঞ্চস্থ হয়েছিল, একটু কেমন লাগলো সেটা বলো। প্রথমত খুব ভালোই লাগলো, এখানে এসে অনেক বছর পরে এলাম। নাটক তো ঠিকই ছিল,
এবার আমরা করলাম, ভালো লাগলো। এখানকার সব অর্গানাইজও খুব ভালো ছিল, আমাদের খুব ভালো লাগলো, সব কিছুর ব্যবস্থাও খুব ভালো ছিল। তো নাটক করা হলো, ঠিকঠাকই নাটক হলো, সবার দর্শকদেরও ভালো লাগলো, আমাদেরও ভালো লেগেছে। আমরা খুব তোমরা এসেছিলে কোথা থেকে? আমরা এসেছি আমরা মেন জায়গার নাম হচ্ছে রাধাকান্তপুর, জায়গাটার নাম মথুরাপুর। হ্যাঁ, মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশন, জয়নগরের পরে জয়নগরের কষ্ট। যাই হোক, ভালো থেকো। তোমার নামটা একটু বলবে? নাম তিস্তা চ্যাটার্জি। হ্যাঁ, তিস্তা চ্যাটার্জি। তিস্তা চ্যাটার্জি। ভালো থেকো, শুভেচ্ছা রইল।